চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি বিজনেস অ্যান্ড কমিউনিটি লিডার জাকারিয়া মাসুদ জিকোর কাছে। ভাইয়া, আরো একবার স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। দীর্ঘ ৩৮ বছর আপনি নিউ ইয়র্কে থাকছেন এবং সাংবাদিকতার সাথে যুক্ত আছেন বহু বছর ধরে। এই যে এতগুলো সময় যখন থাকেন দেশের বাইরে, দেশকে কি মিস করেন? প্রবাসী যারা দেশের বাইরে থাকে তারা বাংলাদেশে যারা থাকে তাদের চাইতে অনেক বেশি মিস করে, ঠিক তেমনিও আমিও অনেক বাংলাদেশকে মিস করি। এই যে একটা গণ অভ্যুত্থান গেল বা একটা পরিবর্তনের সময় গেল, যখন ছাত্র আন্দোলন হয়েছিল, সেই সময়টা প্রবাসী বাংলাদেশিরা অনেক সাপোর্ট দিয়েছে, অনেক ভূমিকা ছিল। আপনি যেহেতু এতগুলো প্ল্যাটফর্মে কাজ করছেন, আপনার নিউ ইয়র্ক সময় বা কালার্সের কথা বলি, আইবিটিভির কথা বলি, সেগুলো নিশ্চয়ই ওই সময়টাতে অনেক বেশি সাপোর্ট দিয়েছে, বা আপনারা কিভাবে কাজ করেছেন মূলত? আমাদের ওই সময়টায় সর্বাত্মক সহযোগিতা আমাদের ছিল এবং সেই সঙ্গে প্রবাস থেকে অনেকগুলো সাংবাদিক জীবনের রিস্ক নিয়ে অনেক কাজ করেছে। যেমন যদি নাম বলতে হয় আমি বলতে পারি, আমার যেমন শাহিদ আলম নিউ ইয়র্কে থাকেন, মনির হায়দার, কনক সারোয়ার, সাংবাদিক ইলিয়াস এবং ওই আরও অনেকেই যুক্তরাষ্ট্র থেকে চেষ্টা করেছে বাংলাদেশের পক্ষে দাঁড়াবার, বাংলাদেশের পক্ষে কথা বলবার। এবং আমি মনে করি প্রবাসী সাংবাদিক যারা, অ্যাক্টিভিস্ট যারা, তাদের একটা বড় ভূমিকা ছিল, কারণ বাংলাদেশে তখন কেউ কথা বলতে পারতো না। এবার আমরা আমাদের পত্রিকা তো ঠিক সেভাবে লিখতে পারতাম না, যদিও আমরা যুক্তরাষ্ট্রে বসবাস করি, মানে দেশ থেকে দূরে আছেন, সেক্ষেত্রে স্বাধীনতা থাকবার কথা। হ্যাঁ, কিন্তু আমরা পারিনি, বিকজ আমাদের বাংলাদেশে আসতে হয়। যেমন কনক সারওয়াররা, মনির হায়দার বা শাহেদরা, ইলিয়াসরা তাদের দেশে আসতে পারতো না। সো যেহেতু আসতে পারতো না, দে টুক এ বিগ চান্স, একটা বড় রিস্ক নিয়ে কিন্তু কাজগুলো করেছে। এবং ওই কাজগুলো করার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু অনেক কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে। যেমন তাদের দেশের বাড়িতে ঝামেলা হয়েছে, তাদের বাবা মাকে দেখতে আসতে পারতো না। আমারই সাংবাদিক কয়েকজন বন্ধু যার বাবা মারা গিয়েছে, আসতে পারেনি, কারো মা মারা গিয়েছে, আসতে পারেনি, তাদেরকে পাসপোর্ট পর্যন্ত দেওয়া হতো না কনসুলেট থেকে। সেটা খুব খুব কষ্টের এবং অনেক বেদনাদায়ক। অবশ্যই, নিঃসন্দেহে। নিউ ইয়র্ক সময় এবং কালার্সে আপনি সম্পাদনা করছেন একটি ম্যাগাজিন এবং আরেকটি পত্রিকা, আর আইবিটিভি যেটার চ্যানেল আছে আপনার, সেটা তো ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখতে পারে। এই যে একটা পরিবর্তন গেল, এই পরিবর্তনের পরে কি মনে হচ্ছে যখন কোনো নিউজ করতে যাচ্ছেন, তখন সেই স্বাধীনতার জায়গাটা কি এসেছে? এতদিন তো কথা বলতেই পারতাম না, এখন আমরা অনেকটাই ফ্রি। টেলিভিশন বলেন আর পত্রিকায় বলেন, এখন যে এইসব রিপোর্ট আমরা ছাপতে পারছি, এইসব রিপোর্ট আমরা কোনোদিন ছাপতে পারবো বলে মনে করি না। আসলে আমরা ধরেই নিয়েছিলাম যে আমরা বোধহয় কোনোদিন স্বাধীন হতে পারবো না, কিন্তু এই ছাত্র আন্দোলনটা এইভাবে ছড়িয়ে যাবে এবং এই পর্যায়ে যাবে, এবং এভাবে যে আসলে হঠাৎ করে একটা ইউটার্ন নিবে, এটা কিন্তু আমাদের কারোরই আসলে প্রত্যাশা ছিল না। আমরা কল্পনা করতে পারিনি। যেমন প্রাক্তন যিনি ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে দেশ ছাড়তে হবে ঠিক 1 ঘন্টার মাথায়, সেটা মনে হয় কেউ কল্পনা করেনি। সো আমরা আসলেই স্বাধীন এই সময়টায়। এবং আমার মনে হয় 5ই অগাস্ট ছিল দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের, এবং 5ই অগাস্টের পর সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছে আমি মনে করি শতভাগ। এখন তো আর কোথাও থেকে থ্রেট আসে না। যেমন আমি বাংলা ভিশনের সঙ্গে একসময় কাজ করতাম ঘনিষ্ঠভাবে, আমি ভিতরের খবরগুলো জানতাম যে একটা নিউজ যদি ওদের মন মতো না হতো কি পরিমাণে ওরা ধমক দিত বা থ্রেট করতো। সো একটা আতঙ্কের মধ্যে আমরা গত 16টা বছর কাটিয়েছি। ঠিক যে মুহূর্তে শুনলেন যে আসলে দেশটা স্বাধীন হয়েছে, মানে 5ই আগস্টের কথা বলছি, ঠিক সেই মুহূর্তে আপনারা সেখান থেকে, কারণ মধ্যে তো বেশ অনেকটা দিন, একটা লম্বা সময় নেটওয়ার্ক ছিল না এবং ইন্টারনেট ছিল না বাংলাদেশে, ওই সময়ের যে একটা প্যানিক এবং পরবর্তীতে 5ই আগস্টের যেই আপনাদের একটা ভালো নিউজ, মানে আমাদের সবার জন্য, সেটা আসলে কেমন রিয়াকশন ছিল আপনাদের? ওই আন্দোলনের সময়টাই কিন্তু আমি একবার ঢাকাতে ছিলাম জুলাই মাসে। তো যেদিন বিটিভিতেও আগুন দিল, আমি জাস্ট দেখার জন্য আমি গিয়েছিলাম। গণমানুষের যে রোষ, ছাত্রদের যেই ক্ষোভ এবং সাধারণ খেটে খাওয়া মানুষদের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো আমি দেখে গিয়েছি।
আর ওই সময়টায় আমরা সারাক্ষণ মনে টেলিভিশন খুলে বসে থাকতাম সকাল 4টা 5টা পর্যন্ত কি হচ্ছে বাংলাদেশে এবং 5ই আগস্টের ঘটনা যখন আমরা দেখলাম আমার গুজলুম দাঁড়িয়ে আসছে, গুজবাম হচ্ছে, আমরা মনে কান্না করে দিচ্ছিলাম যে ফাইনালি আমরা মুক্তি পেয়েছি। মানে একটা মানুষের জীবনে সর্বোচ্চ আনন্দ পেলে যেরকম একটা অন্যরকম অনুভূতি হয়, অনুভূতিটা সেরকমই ছিল। যেহেতু আপনারা বাংলাদেশে ছিলেন, আপনাদের হয়তো ইন্টারনেট ছিল না, দেখতে পাচ্ছিলেন না, কিন্তু আমাদের তো একটা সমস্যা হয়নি। আপনাদের চাইতে বেশি ইনফরমেশন পেতাম আসলে আমরা, এবং খবরও রাখতাম আমরা সব সময়। আমরা 24 ঘন্টাই এই বাংলাদেশকে নিয়েই ভাবতাম এবং ওই বাংলাদেশের তথ্যগুলো নেবার চেষ্টা করতাম 24/7। সাম্প্রতিক সময়ের ঘটনায় যদি আসি, যে এই যে প্রেসিডেন্ট নির্বাচন হলো, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্প জয়ী হলেন, এখানে অনেক প্রবাসী বাংলাদেশি তো সেখানে থাকছে, তাদের একটা বড় ভূমিকা আছে বা তাদের উপর একটা প্রভাব আছে। ট্রাম্প আসলে এখন কিভাবে, কোন দিকে, মানে প্রবাসী বাংলাদেশিদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে সেটা নিয়ে একটা শঙ্কা আছে। এটা কি মনে করছেন আপনি যে কোন দিকে যেতে পারে? প্রবাসী বাংলাদেশিতে প্রচুর থাকে যুক্তরাষ্ট্রে, যারা বৈধভাবে থাকে তাদের তো কোনো প্রবলেম নেই, কিন্তু গত 3-4 বছরে হাজার হাজার লক্ষই বলবো আমি যারা গিয়েছে যুক্তরাষ্ট্রে, যারা এখনো বৈধতা পায়নি, যেমন প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু গিয়েছে গত 3-4 বছরে, অনেক। এর মধ্যে কেউ পড়াশোনা করতে পারছে, অনেকেই পারছে না, অবভিয়াসলি তাদের সেই স্ট্যাটাসটি নেই, বৈধ হয়ে গিয়েছে। সেই সঙ্গে প্রচুর সংখ্যক লোকজন যারা সাংবাদিকতা করত অথবা ট্যুরিস্ট বিষয়ে গিয়েছে, যারা কোনো লিগ্যালিটি এখনো পায়নি, তাদের জন্য ট্রাম্পের যেই ঘোষণা যে অভিবাসন নীতির পরিবর্তন, সেই সঙ্গে আপনার যারা ইলিগাল ইমিগ্রেন্ট, যাদের বৈধতা নেই, তাদেরকে তার নির্বাচনী এজেন্ডার মধ্যেই টপ প্রায়োরিটি ছিল, যাদের বৈধতা নেই তাদেরকে এই যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে। এবং যতটুকু শুনতে পাচ্ছি সেই লক্ষ্যেই উনি এগিয়ে যাচ্ছেন, এবং আমিও জানি সেটা উনি করবেনই, কারণ ট্রাম্প যেই রকমের প্রেসিডেন্ট, সে এই কাজগুলো করবেন। এবং ওইটা একটা আতঙ্ক আমাদের কমিউনিটির জন্য, সব কমিউনিটির জন্যই আতঙ্ক, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশিদের কথাটাই বেশি বলবো, যে এরা আসলে একটা আতঙ্কের মধ্যে আছে। আপনার যেই পত্রিকা আছে নিউ ইয়র্ক সময়, সেখানে কি এই ধরনের নিউজগুলো পাবলিশ করা বা কোনো কিছু, এই সম্পূর্ণ স্বাধীনতাগুলো আছে? যুক্তরাষ্ট্রের আপনার একটা বড় ধরনের একটা আইন, যেটা হচ্ছে ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ। সো ফ্রিডম অফ প্রেসের মধ্যে আমি যদি প্রেসিডেন্টকে যা খুশি তা লিখি তার বিরুদ্ধে, কিছুই করতে পারবে না, কিছুই হবে না। সো আমরা ট্রাম্প বলেন, আমাদের মেয়র বলেন, তাদের যদি কখনো কিছু দুর্নীতি অভিযোগ পাই, আমরা মুক্ত হস্তে লিখতে পারি, যেভাবে চাই আমরা লিখতে পারি, যদি সঠিক তথ্য আমাদের কাছে সেটা নিয়ে কোনো অভিযোগ থাকে। কারো কোনো অভিযোগ নেই, কেউ ফোন করবে না, কেউ জানবে না। হ্যাঁ, রিপোর্ট যাবে, ওরা হয়তো তথ্য গ্যাদার করবে, কিন্তু আমাদের কখনো কোনো ঝামেলা এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কখনই না। আচ্ছা, এবার একটু শুরুর দিকে চলে যায়, যে 1988 সালে আপনি যখন প্রথম নিউ ইয়র্ক যান, তখন আসলে স্বপ্নটা কি ছিল আপনার? যেই লক্ষ্যে আসলে আমার যাওয়া, যেটা মাথায় ছিল, সেটা অনেকটাই বোধহয় আমি পূরণ করতে পেরেছি। যেমন আমার পড়াশোনা ছিল আপনার অ্যাডভার্টাইজিং অ্যান্ড কমিউনিকেশন, মিডিয়ার প্রতি একটা দুর্বলতা ছোটবেলা থেকে আমার ছিল। তো এখন আমি একটা পত্রিকা প্রকাশনা করি, সাপ্তাহিক পত্রিকা, একটা দুইটা ম্যাগাজিন ঢাকা থেকে পাবলিশ করি, একটা টেলিভিশন চালাই যুক্তরাষ্ট্র থেকে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আমার মনের অনেকগুলো আশাই পূরণ হয়েছে। মানে যা স্বপ্ন দেখেছেন হয়তো প্রত্যাশার থেকে বেশি পাওয়া হয়েছে। হ্যাঁ, এবং সেই সঙ্গে ব্যবসাও করছি আমি বিজনেসম্যান অ্যাজ ওয়েল। আমি আমাদের ওখানে একটা জ্যাকসন হাইটস একটা ব্যবসায়ী কমিউনিটি, সেখানে প্রায় 400 থেকে 500 ব্যবসায়ী আছেন। ওই সংগঠনটার নাম হচ্ছে JBBA, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনস। আমি দুইবারের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলাম। সো বাংলাদেশি কমিউনিটি, বিজনেস কমিউনিটিকে লিড দিয়ে আসছে অনেকদিন যাব। এই যে যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশি কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে আমার শিল্প সাহিত্য চর্চা বা বাংলাদেশকে নিয়ে ভাববার যে প্রয়াস, সেটা আসলে কতটুকু দেখেন বা সেটার প্রসার কতখানি এখন পর্যন্ত এসেছে? কোনো ক্ষেত্রে বাংলাদেশের চাইতেও অনেক বেশি কর্মকাণ্ড হয় যুক্তরাষ্ট্রে। আমাদের ওখানে তো পহেলা বৈশাখ তো ঢাকাতে বোধহয় একদিন হয় বড় করে, আমাদের ওখানে কিন্তু পুরো মাস জুড়ে আমরা বৈশাখ সেলিব্রেট করি।
সেই সঙ্গে জাতীয় দিনগুলো 16 ডিসেম্বর, 26শে মার্চ এবং অন্য অন্য দিনগুলো পালন করা হয়। ওখানে বাংলা স্কুল আছে, ওই স্কুলের বাচ্চারা যতটা ভালো বাংলা মানে ইংলিশ বলতে পারে তার চাইতে ভালো বাংলা বলতে পারে। আচ্ছা, তো সেটা আমি মনে করি একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। অবশ্যই এটা অনেক বড় প্রাপ্তি। শিল্প সংস্কৃতির জন্য নিউ ইয়র্ক এবং অন্য অন্য বড় স্টেটগুলো তো যেখানে বাংলাদেশিরা থাকে যথেষ্ট পরিমাণ আমি মনে করি হয় এবং হচ্ছে। সেখানে তো বইমেলাও হয়। হ্যাঁ, ওখানে বইমেলা হয় প্রতি বছর এবং সেই বইমেলাতে প্রচুর লোকজন অংশগ্রহণ করে এবং একটা প্রাণের মেলাই আমরা বলবো। সাধারণত তো যুক্তরাষ্ট্রে যারা থাকে তাদের কর্মব্যস্ততা এত বেশি থাকে যে শিল্প সাহিত্য সংস্কৃতির দিকে মনোযোগ দেওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। সেই সময়টা আপনারা আসলে কিভাবে বের করেন? আসল সময়টা হচ্ছে আপনার নিজের উপরে। আপনার যদি ভালো লাগার জায়গা এটা হয়, ভালোবাসার জায়গা হয়, আপনি সময় বের করে নেবেন। সো ঠিক তেমনি যারা শিল্প সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে চায় না তারা সময় পেলেও তারা আসলে আসবে না। আর যারা সংস্কৃতি জায়গাটা প্রতি দুর্বলতা আছে তারা সময় বের করে নেয়, বিশেষ করে উইকেন্ডগুলোতে যখন অনেকেরই কাজ মানে ডে অফ থাকে ওই দিনগুলিতে হয় বেশি। যেমন বাংলা স্কুলগুলো মূলত সানডেতে হয়, সানডে কারো কোনো কাজ থাকে না এবং ওই বাচ্চাগুলোর স্কুলও বন্ধ থাকে। সো ওই সময়টা ওরা করে। এবং আমরাও যখন বিভিন্ন কালচারাল ইভেন্ট করি আমরা চেষ্টা করি ওই উইকেন্ডগুলোতে করবার জন্য, যাতে অডিয়েন্সকে আমরা ঠিক মতো অডিয়েন্স পাই। আমরা বিভিন্ন অনেক বড় বড় কনসার্ট ওখানে করি। আমাদের মাথায়ও থাকে যে বন্ধের দিনগুলোতে যদি করি অনেক লোকজন পাবো। যেমন গত বছর আমরা শ্রীকান্ত এবং শুভমিতাকে নিয়ে একটা প্রোগ্রাম করলাম IBTV থেকে। আচ্ছা, সেটা খুবই জনপ্রিয় হয়েছিল এবং টিকিট সোল্ড 1 মাস আগে থেকে। বাংলাদেশের প্রচুর আর্টিস্টকে নিয়ে আমরা কাজ করি। আপনার কাছে কোনো একটা জায়গাতে মনে হয় কি যে যুক্তরাষ্ট্রের যে সাংবাদিকতা ধরন এবং আমাদের দেশের সাংবাদিকতা ধরনে পার্থক্য রয়েছে? পার্থক্যটা আগে বেশি ছিল, এখন আর সেই পার্থক্যটা নেই। আগে বেশি ছিল মিনস আগে আমাদের হাতটা অনেকটাই বাধা ছিল, কথা বলতে পারতাম না। ভার্সেস আমেরিকাতে যারা সাংবাদিকতা করে তাদের তো কখনই কোনো বাধা ধরা নিয়ম ছিল না, ওদের হাত বাধা ছিল না। কিন্তু এখন যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি ভাববো যে আমরা এখন তারা যে স্টাইলে করে আমরা ঠিক সেইভাবেই করতে পারছি। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং বাংলা ভিশনের কলাকুশলী আপনারা যারা সহযোগিতা করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ লেখক ম্যাথু আর্নল্ডের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, এক যুগের মুক্ত চিন্তা আর এক যুগে কাণ্ডজ্ঞান বা সাধারণ জ্ঞানে পরিণত হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।